বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনের নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ১ ডজন ব্যক্তিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে মনোনীতরা এই হুমকি পেয়েছেন। বোমা হামলার হুমকির এই ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা। তবে হুমকিদাতাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অপরদিকে একটি যৌথ মেমোতে থ্যাঙ্কস গিভিং এর ছুটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে FBI ও NYPD। ফেডারেল সরকারের জলবায়ু বিষয়ক 4 নারী কর্মকর্তার পদ অপ্রয়োজনীয় উল্লেখ করে ছাঁটাইয়ের সুপারিশ করেছেন ইলন মাস্ক। সামাজিক মাধ্যম এক্সে দেয়া 2টি পোস্ট শেয়ার করে এরকম আরও পদ বিলুপ্ত করা হবে বলে জানান তিনি। নির্বাচিত হওয়ার পরপরই ফেডারেল কর্মচারীদের রদবদলে হাত দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে নতুন একটি ডিপার্টমেন্টও চালু করেছেন তিনি। সেই রদবদলে সুপারিশ করতে পারবেন DOJ এর কো-লিড ইলন মাস্ক ও ভিভেক রামাস্বামী। সরকারি ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। ছাঁটাইয়ের সুপারিশ করা জলবায়ু বিষয়ক 4 নারী কর্মকর্তার মধ্যে রয়েছেন ক্লাইমেট ডাইভার্সিফিকেশনের ডিরেক্টর অ্যাশলি টমাস, চিফ ক্লাইমেট অফিসার অর্পিতা ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভাইজর অ্যানা মাসকারেনাস এবং ন্যান্সি পেলোসির ভাতিজি অ্যালেক্সিস পেলোসি। একে একে নাম প্রকাশের পর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যক্তিগত রোষানলেও চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 134 জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনায় গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 44,282 জনে এবং 1,04,880 জনে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে গত 14 মাসের যুদ্ধে হাজার হাজার যোদ্ধা হারিয়েছে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, নিহত যোদ্ধা এবং বিভিন্ন স্তরের নেতা কমান্ডারদের সংখ্যা 4,000-এরও বেশি এবং এদের অধিকাংশ নিহত হয়েছেন গত 20 সেপ্টেম্বর লেবাননে IDF এর অভিযান শুরুর পর থেকে। টানা প্রায় 70 দিন ধরে অভিযান চালানোর পর গত পরশুদিন 26 অক্টোবর সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। লেবাননের সরকারি পরিসংখ্যানও হিজবুল্লাহর হিসেবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশটির সরকারি তথ্য বলছে, IDF এর সাম্প্রতিক অভিযানে প্রায় 3,800 মানুষের প্রাণহানি ঘটেছে। তবে তাদের মধ্যে কতজন হিজবুল্লাহ কিংবা লেবাননের সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক কতজন তা উল্লেখ করা হয়নি। ইসকন ইস্যুটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবেলা করছে সরকার। হাইকোর্টকে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন হাইকোর্টকে বলেন, চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 33 জন। এ সময় হাইকোর্ট বলে, তারা এমন তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট, তবে এ তৎপরতা জারি রাখতে হবে। কোনোভাবেই যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে শুনানি হয়। এর আগে গতকাল ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠানো হয়। পরে ইসকন সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে বলে হাইকোর্ট। দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়িবহরের একটি গাড়ি। তবে এতে কেউ হতাহত হননি। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাত ও সার্জিস চট্টগ্রামের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে চুনতি ফারাঙ্গা এলাকায় যান। তাদের গাড়িবহরে 12টি মোটরসাইকেল, 2টি প্রাইভেট কার ও একটি পাজেরো ছিল। ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে 12টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতেই ছিলেন হাসনাত ও সার্জিস। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে।
শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেয়া এক বিবৃতিতে বুধবার তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একদিকে, দীর্ঘ 1.5 দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব অপরদিকে। পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যার সৃষ্টি হয়েছে, তবে বিচার প্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান তার জন্য সুপ্রিম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচার সেবা চালু থাকবে। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি মানহানির মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। পরে বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারায় লিভারপুল। পজিশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও শুরু থেকে আধিপত্য ছিল লিভারপুলেরই। প্রথমার্ধে তাদের আটকে রাখতে পারলেও বিরতির পর তা আর পারল না রিয়াল মাদ্রিদ। শিরোপাধারীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্নে স্লটের দল। 15 বছরের বেশি সময় পর রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইংলিশ এই ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। মিনিট 10 পর একই অভিজ্ঞতা হয় মোহাম্মদ সালারও। বদলি নেমে লিভারপুলের দ্বিতীয় গোলটি করেন ওডি গ্যাকপো।